First of all, my congratulations to everyone and congratulations to all on behalf of Bengal Madrasa Education Forum. আপনারা সকলেই অবগত আছেন বিগত কয়েকদিন ধরে যে একটা আমাদের মানে লেখালেখি বিভিন্ন পত্র পত্রিকায় এবং আমাদের বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরামের পেজে বিভিন্ন গ্রুপে এবং সমস্ত জায়গায় কম বেশি আমরা সকলেই জানি যে মাদ্রাসায় ভূতুরে শিক্ষক নিয়োগ এবং তাদের বেতন সংক্রান্ত যে একটা মহামান্য সুপ্রিম কোর্ট রায় দিয়েছে সেই রায়ের পরিপ্রেক্ষিতে একটা হুলস্থুল পরিবেশ আমাদের চলছে। এই ভুতুরে শিক্ষকটা কি, মাদ্রাসায় কারা ভুতুরে, কি ব্যাপার, ভুতুরে কাদের বলা হবে, এরা নিয়োগ কখন পেল, এই বিপুল সংখ্যক যে 900-র ওপরে ভুতুরে শিক্ষকদের প্রাথমিকভাবে 300 জনের যে বেতন দিতে বলা হলো, সুপ্রিম কোর্টে বললো, এবং ব্যাকডোর দিয়ে আরও মানে শয়ে শয়ে ভুতুরেরা আবার বেতনের জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে। এরা কারা এবং কিভাবে এদের নিয়োগ হলো, এই ভুতুরে কারা, ভুতুরে বা কেন বলা হবে, এই নিয়ে একটা তোলপাড় চলছে বর্তমান মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে পশ্চিমবঙ্গে, আমাদের রাজ্যে। আমরা সকলেই জানি পশ্চিমবঙ্গে কম বেশি আপনার সিনিয়র এবং হাই মাদ্রাসা, হায়ার সেকেন্ডারি মাদ্রাসা, গভর্নমেন্ট এডেড যে মাদ্রাসা 614টার বেশি রয়েছে। এই মাদ্রাসাতে মাদ্রাসা সার্ভিস কমিশন 2008 সালে গঠন হয়েছিল। প্রথমে সিলেকশন কমিটি, তার পরবর্তী কমিশন। তার আগে তাহলে মাদ্রাসায় নিয়োগ কিভাবে হতো? আমরা সকলে জানি 1997 সালে বিগত বামফ্রন্ট সরকার যে এসএসসি গঠন করেছিল, স্কুল সার্ভিস কমিশন। সেই স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমেই তখন রিক্রুটমেন্ট হতো, যে প্যানেল হতো সেই র্যাঙ্ক অনুযায়ী কেউ মাদ্রাসায় চাকরি পেতেন, কেউ স্কুলে চাকরি পেতেন। তাহলে মাদ্রাসা সার্ভিস কমিশনটা আবার গঠন হলো কবে? যে 2008 সাল, এবং পরবর্তীতে কমপ্লিটভাবে কমিশনের গঠন হচ্ছে 2009 সাল নাগাদ। এবার এরা কিছু কিছু আবার ভুতুরে বা ভুতুরের মানে বাবা জ্যাঠা যারা রয়েছে তারা ইদানিং করে আবার কিছু প্রশ্ন করেছে, তাহলে আগেও তো কমিটির মাধ্যমে রিক্রুটমেন্ট হতো, তাহলে তখন কিভাবে হতো? আরে কমিটির মাধ্যমে রিক্রুটমেন্ট হতো সে তো আগে ঠিক আছে, তো ঝামেলা ঝুট ঝামেলা যখন খুনোখুনি বোম্বিং এরম একটা পর্যায়ে চলে যায়, তার জন্যই তো সার্ভিস কমিশন, স্কুল সার্ভিস কমিশন গঠন হলো। যদি কমিটির মাধ্যমে নিয়োগ স্বচ্ছভাবে হতো, মেধার ভিত্তিতে হতো, নিট অ্যান্ড ক্লিন ফেয়ারভাবে হতো, তাহলে কি সেই সময় সরকার কি পাগল না মাথা খারাপ ছিল যে তারা স্কুল সার্ভিস কমিশন গঠন করলো? ম্যানেজিং কমিটির মানে আপাদমস্তক দুর্নীতি যখন ছেয়ে গেল, তার জন্যই তো সার্ভিস কমিশনটা গঠন হলো। এটা পরিষ্কার মুদ্রা কথা। স্কুল সার্ভিস কমিশন গঠন হলো, স্কুল সার্ভিসের মাধ্যমে স্কুলে নিয়োগ হতো, মাদ্রাসায় নিয়োগ হতো, ওই একই কমিশনের মাধ্যমে। পরবর্তীতে আবার মাদ্রাসা সার্ভিস কমিশন যাতে আলাদা করা হয় সেই হিসেবে 2008 সালে সিলেকশন প্রসিডিওর শুরু হলো, তারপর 2009 সালে সার্ভিস কমিশন গঠন হলো। এই ছিল মুদ্রা কথা। তার পরবর্তীতে 2008 সালের পর থেকে মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে রিক্রুটমেন্ট হয়ে আছে 614টা পশ্চিমবঙ্গের মাদ্রাসায় শিক্ষক, অশিক্ষক, কর্মী, লাইব্রেরিয়ান, গ্রুপ ডি, সি, যা। প্রথমে গ্রুপ ডিটা ছিল না, পরবর্তীকালে এটা কমিটির মাধ্যমেই ছিল। পরবর্তীতে এটাও আবার সার্ভিস কমিশনের আওতায় চলে আসে। যে কোনো নিয়োগই দেখছি একটা পোস্টকে কেন্দ্র করে কয়েকশো অ্যাপ্লিকেশন জমা পড়ছে, এবং দেখা যায় পার্টির প্রভাব, একটা পোস্ট পার্টির প্রভাবশালীরা সেইখানে দেখছে একটা পোস্টকে রেকমেন্ড করছে মানে 20 থেকে 22 জনকে। তাহলে কাকে নেবে? পোস্ট তো একটাই। কোনো প্রভাবশালী নেতা মন্ত্রী যদি একটা পোস্টকে সবাই সুপারিশ করে, তাহলে খুনোখুনিতে আরও মারাত্মক পর্যায়ে পৌঁছে যাবে। তাই গ্রুপ ডিটাকেও পরবর্তীকালে সার্ভিস কমিশনের মাধ্যমে হলো, মানে সার্ভিস কমিশন পরীক্ষা নেবে, যার যোগ্যতা আছে সে পাস করবে, তারপরে র্যাঙ্ক হবে, প্যানেল হবে, ইন্টারভিউ হবে, প্যানেল হবে, এবার সেইভাবে পোস্ট সেইভাবে যেভাবে হয়ে আসছে অ্যাজ ইউজুয়াল এইভাবেই হয়ে আসছে। এখন হঠাৎ মাদ্রাসায় যে সমস্যা, অনেকের এই ধারণাটাই যে মাদ্রাসা সার্ভিস কমিশন, আমরা জানি 2008 সাল থেকে তার কাজ করছে স্বমহিমায়। হঠাৎ 8, 9, 10, 11, 12, 13, 14 প্রায় হচ্ছে 8 আর 5 13, 6 বছর বাদে হঠাৎ কাঁথি ম্যানেজমেন্ট কমিটি, যে মানে পূর্ব মেদিনীপুরের একটি সিন্ডিকেট যে মাদ্রাসার মানে যার তত্ত্বাবধানে আছে কাঁথি ম্যানেজমেন্ট মানে হচ্ছে রহমানিয়া, কাঁথি রহমানিয়া যে কমিটি রয়েছেন মাদ্রাসা, হাই মাদ্রাসা এবং গিমাগেরিয়া ওয়েলফেয়ার মাদ্রাসা, মাজনারাম হাই মাদ্রাসা, সবই পূর্ব মেদিনীপুরের সিন্ডিকেটের যে মাদ্রাসাগুলো, এরম কতগুলো মাদ্রাসা মিলে হঠাৎ এরা 2008 সালে মাদ্রাসা সার্ভিস কমিশন গঠনের পর হঠাৎ 2014 সাল নাগাদ এদের 13 সাল নাগাদ মাথায় হাত পড়ে গেল যে এইভাবে যে মাদ্রাসা নিয়োগ করে চলে আছে সার্ভিস কমিশন, এটা একটা ভালো একটা আমাদের তারা রিসার্চ করে দেখলে 5-6 বছর ধরে যে 30-এর আর্টিকেল যে মাইনরিটি স্ট্যাটাস প্রাপ্ত যেহেতু বলছে মাদ্রাসাগুলো, তাহলে সংখ্যালঘু প্রতিষ্ঠানের এই 30-এর আর্টিকেলকে কাজে লাগিয়ে কেন আমরা ম্যানেজমেন্ট কমিটি রিক্রুটমেন্ট করব না?
2005 সালে 2008 সালের সার্ভিস কমিশন গঠনের পর প্রায় 2013 সাল নাগাদ এদের মাথায় এই 5-7 বছর বাদে এমন একটা প্ল্যান এলো, যেটা বিশাল তো একটা করে খাওয়ার জায়গা। এই যদি 30-এর আর্টিকেলটাকে ঢাল করে একেবারে সামনে খাড়া করা যায় এবং বকলমে পিছন থেকে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে যদি ম্যানেজমেন্ট কমিটির মাধ্যমে নিয়োগ করতে পারি, তাহলে তো আমরা লালে লাল হয়ে যাবো। বিশাল করে এর থেকে মানে টাকা ইনকামের সহজ রাস্তা আর কিছু নেই। এই বুদ্ধিকে কাজে লাগিয়ে তারা হঠাৎ সার্ভিস কমিশন, যে মাদ্রাস সার্ভিস কমিশন 30-এর এই আর্টিকেল সংবিধানকে প্রাধান্য দেয়নি, কমিশন ভায়োলেট করেছে, সেই এটাকে চ্যালেঞ্জ করে 30-এর আর্টিকেল এটাকে চ্যালেঞ্জ করে তারা মহামান্য হাইকোর্টে মামলা দায়ের করে যে সার্ভিস কমিশন সংবিধানের 30-এর আর্টিকেলকে যে মাইনরিটি স্ট্যাটাস প্রাপ্ত মাইনরিটিদের অধিকার লঙ্ঘন করছে, তাই মাদ্রাস সার্ভিস কমিশন ঠিক নিয়ম মেনে হয়নি, এটাকে অবৈধ ঘোষণা করা হোক। মাননীয় বিচারপতি মঞ্জুন চেল্লুর সিঙ্গেল বেঞ্চ ওই তাদের রায়ের পরিপ্রেক্ষিতে সেই সময় সরকার সার্ভিস কমিশনের যারা উকিল ছিল সরকারি তদারকিতে তাদের অকর্মণ্যতা, তাদের উদাসীন্য এবং ভিতরে ভিতরে যোগাযোগের জন্য ম্যানেজমেন্ট কমিটির সাথে তারা সেই মামলাটা নীরব দর্শকের মতন দাঁড়িয়ে থেকে হারে 12/3/2014 সাল মাননীয় আমাদের হাইকোর্ট সিঙ্গেল বেঞ্চ মঞ্জিলা চিল্লুর বেঞ্চ রায় দেয় যে মাদ্রাসা সার্ভিস কমিশন অবৈধ। একটু মনে রাখবেন পরিষ্কার করে, এখানে কতগুলো তথ্য আজকে পরিষ্কার করে দিচ্ছি। বেঙ্গল মাস এডুকেশন ফোরামের পক্ষ থেকে অনেকেই জানে না এই রায়টা কবে হয়েছিল, ফোরাম কবে গঠন হলো, তাহলে ভূতুরে শিক্ষক কি কবে নিয়োগ হলো, এই যে 900-র উপরে আজকে সুপ্রিম কোর্ট তাদের বেতন দিতে বলেছে, এটা বিশাল কনফিউশন। এই সরকারের কয়েকশো কোটি টাকা সরকারের রাজকোষ থেকে বার হয়ে যাবে, এই নিয়ে একটা যে বিভ্রান্তি চলছে এবং সরকারকে সুপ্রিম কোর্ট বলেছে তাদের বেতন দিতে হবে কয়েক সপ্তাহের মধ্যে, সরকার বেতন দেবে কি না। এই ভুতুরেগুলো আগে আবার সুপ্রিম কোর্টের ওই এক বেঞ্চের নির্দেশে এই ভুতুরে এরা মানে পুরো ভুতুরেই প্রমাণ হয়েছে। এদের যে মাননীয় এক্স বিচারপতি দেবীপ্রসাদ রায়ের যে আরও দুজন সহযোগী, তিনজনের যে একটা বেঞ্চ গঠন হয়েছিল, সেই কমিটি তাদের ভুতুরেদের পুরো ইনভ্যালিড ঘোষণা করেছিল, তারা কেউ ভেরিফিকেশনের সময় আসেনি এবং তারা যে অরিজিনালি ভুতুরে, এরা কোনোদিন চাকরি করেনি, কোনো প্রসিডিওর মেনে চাকরি হয়নি, সেটা প্রমাণিত হয়ে গেছে। সুপ্রিম কোর্ট ছুঁড়ে মেরেছে তাদের, ভুতুরে সেই রিজেক্টেড হয়ে গেছিল। আবার এরা আবার অন্য একটা বেঞ্চে, সুপ্রিম কোর্টের অনেক তো বেঞ্চ, আবার ঘুরপথে অন্য একটা বেঞ্চে আবার ভূতেরা মাইনের জন্য হাজির করেছিল, হুজুর আমরা সেই 2014 সাল থেকে আমরা চাকরি করে আসছি, আজ স্টিল নাও 2020 সাল পর্যন্ত আমাদের বেতন দেওয়া হোক। আবার সেই বেঞ্চ তাদের আবার সেই রায় খারিজ করে দেয়। আবার ইদানিং করে আবার একটা অন্য বেঞ্চ থেকে তারা রায় নিয়ে চলে এসেছে। কেন কীভাবে নিয়ে এসছে সেটা নিয়ে একটু ডিটেলস আপনাদের বলা। তাহলে 12/3/2014 সাল মাননীয় হাইকোর্ট মাদ্রাস সার্ভিস কমিশনকে সিঙ্গেল বেঞ্চ অবৈধ ঘোষণা করলো। মনে রাখবেন সেইখানে শুধু মাদ্রাস সার্ভিস কমিশনকেই অবৈধ ঘোষণা করা হয়েছিল, আর অন্যান্য কিছু বলা হয়নি। 2014 সালে সিঙ্গেল বেঞ্চ অবৈধ ঘোষণা করছে মাদ্রাস সার্ভিস কমিশনকে, আর 2013 সালে একটা পরীক্ষা হয়েছিল, আপনারা জানেন 6 SLST। ওই পরীক্ষার্থী যারা ছিল 24 জন যারা ওয়েটিং লিস্টেড ক্যান্ডিডেট ছিলেন, তার সঙ্গেও ছিলেন মোহাম্মদ রফিক আমাদের যে যে SLPটা সুপ্রিম কোর্টে করা হয়েছিল, যে সার্ভিস কমিশনকে বেঙ্গল মাস এডুকেশন ফোরাম চিনেছিল, তার মূল মামলার আমাদের পার্টি ছিলেন মোহাম্মদ রফিক ভাই। সেই মোহাম্মদ রফিক এই 24 জন ওয়েটিং লিস্টেড ক্যান্ডিডেট, এই ক্যান্ডিডেটদের মধ্যে এরা মোহাম্মদ রফিক মামলাকে কেন্দ্র করে এরা ওই 14 সালে যে 12/3/2014 সালের যে সিঙ্গেল বেঞ্চের অবৈধ ঘোষণা ওই রায়টাকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে আপিল করে। সেই মামলাটাও দীর্ঘদিন চলে, মোটামুটি 1 বছরের বেশি। সেখানেও কমিশনের উকিল থাকে। তখন ফোরামের জন্ম হয়নি। ফোরামের যদি উকিল থাকতো আজকে, তখন যদি ফোরাম আগেই জন্মাবে কেন? ফোরাম তো জন্ম দিয়েছে এই কাঁথি রহমানের ম্যানেজমেন্ট কমিটি, গেমার, এই সমস্ত সিন্ডিকেটরা। এবং সার্ভিস কমিশনের অকর্মণ্যতা, সরকারের একটা অংশের পুরো গাফলতি, অন্যান্য সংগঠন যে সমস্ত দীর্ঘদিনের আমরা মাদ্রাসা যারা শিক্ষকতা করেছি দেখে এসেছি, যারা অন্যান্য সংগঠন ছিলেন তাদের নিষ্ক্রিয়তায় জন্ম দিয়েছে বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরামের। তারপরে 9/12/2015 সাল আমরা কি দেখলাম? 9/12/2015 সাল, প্রায় 1 বছরের বেশি সময় ওই সিঙ্গেল বেঞ্চের রায়ের পর আবার মহামান্য হাইকোর্টের ডিভিশন বেঞ্চ মাদ্রাস সার্ভিস কমিশনকে অবৈধ ঘোষণা করলেন। সিঙ্গেল বেঞ্চ যে সার্ভিস কমিশনকে শুধু অবৈধ করেছিল, শুধু তাই নয়, এইখানে 2015 সালে 9/12/2015 সাল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সার্ভিস কমিশনকে শুধু অবৈধ বললেন না, এবং এটাও বললেন যে এর পরবর্তীতে যা কিছু নিয়োগ করবে মাদ্রাসা ম্যানেজমেন্ট কমিটি, শুধু তাই নয়,
এর আগে পর্যন্ত যে সমস্ত সার্ভিস কমিশনের মাধ্যমে মাদ্রাসায় শিক্ষক অশিক্ষক কর্মী যারা নিয়োগ পেয়ে এসেছেন তাদের চাকরির বৈধতা নির্ভর করবে ওই সংশ্লিষ্ট ম্যানেজিং কমিটির উপর। এরপর থেকে মানে 9/12/2015 সালের ডিভিশন বেঞ্চের রায়ের পরিপ্রেক্ষিতে এটাই থাকবে যে পরবর্তীতে সমস্ত মাদ্রাসায় সার্ভিস কমিশনের মাধ্যমে যারা রিক্রুটমেন্ট পেয়েছেন তাদের ভবিষ্যৎ ভূত বর্তমান যাই বলে নির্ভর করছে ওই ম্যানেজিং কমিটি। কারণ ওই ম্যানেজিং কমিটি যদি মনে করে কোনো সার্ভিস কমিশনের মাধ্যমে নিযুক্ত শিক্ষককে স্যাক করতে পারে, তাকে বিতাড়িত করতে পারে, আবার নতুন নিয়োগও করতে পারে। একদম পরিষ্কারভাবে এই রায় দিয়েছিল। মানে এটা সিঙ্গেল বেঞ্চের রায় ছিল, কমিশন অবৈধ, আর এই ডিভিশন বেঞ্চের রায়টি পুরোপুরি কমিশন তো অবৈধ হলোই, প্লাস সমস্ত শিক্ষকগুলোকেও একরকম অবৈধ ঘোষণা করে দিলেন এবং ওই শিক্ষকগুলোর সঙ্গে সঙ্গে তাদের ভবিষ্যৎও পুরো অন্ধকারে চলে গিয়েছিল। এবং এবং এটাও বলেছিলেন সরকারকে একটা গাইডলাইন দিতে যে মাদ্রাসা ম্যানেজমেন্ট কমিটি এরপর থেকে রিক্রুটমেন্ট করবে, সরকার যেন একটা গাইডলাইন প্রকাশ করে। একদম পুরোপুরি পলাস্ত, পুরোটাই সব শেষ। সার্ভিস কমিশন এবং তার সাথে শিক্ষক যারা ছিল সবাই ভবিষ্যৎ বিষমাউ জলে চলে যায়। এইরকম ধরনের যখন পরিস্থিতি তখন আমরা জানি কি করা যায়। আমরা চাতকের মতন সব মাদ্রাসা শিক্ষকরা চেয়ে রয়েছি হয়তো সরকার সুপ্রিম কোর্টে অ্যাপিল করবে ডিভিশন বেঞ্চের রায়টার বিরুদ্ধে। কিন্তু আমরা দেখলাম 3 মাস একটা সময় থাকে যে হাইকোর্টের রায় ডিভিশন বেঞ্চের পরে সুপ্রিম কোর্টে অ্যাপিল করতে হয়। কিন্তু আমরা দেখলাম যে সরকার গড়িমসি করছে, সরকার ঠিকঠাক আর সুপ্রিম কোর্টে যাওয়ার প্রবণতা নিচ্ছে না গিয়ে বরঞ্চ সেই সময় একটা গাইডলাইন প্রকাশ করার একটা প্রবণতা নিয়েছে। এরম একটা পজিশন যখন হচ্ছে তখন দেখছি বিপদ বুঝে তখন এই অদামি কতগুলো শিক্ষক মিলে একটি সংগঠন গঠন করা হয়, সেটা বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরাম। এরা তড়িঘড়ি মোহাম্মদ রফিক আমাদের মূল মামলা তাকে এসএলপি যুক্ত করে 17/2/2016 সালে আমরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হই যে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যে রায় দিয়েছে সেই রায়টাকে স্টে দিয়ে পুনরায় একটা মাদ্রাসা সার্ভিস কমিশন যাতে ফিরে আসে পুনর্বিবেচনার জন্য রায়টা যাতে আবার রিভিউ হয়, এই জন্য আমরা 17/2/2016 সালে সুপ্রিম কোর্টে অ্যাপিল করে দিই। যেই সুপ্রিম কোর্টে মামলাটা আমাদের মানে অ্যাপিলে হয়ে যে সুপ্রিম কোর্টে মামলাটা আমাদের যখন গ্রহণ করে তারপরে আমরা কি দেখলাম সরকার সেই সময় একটা হঠাৎ তড়িঘড়ি গাইডলাইন বার করে দেয়। কত? 3/3/2016 3/3/2016 সাল সরকার একটা গাইডলাইন বার করে কি ম্যানেজমেন্ট কমিটি কিভাবে শিক্ষক নিয়োগ করবে তার একটা গাইডলাইন মোটামুটি নির্দেশিকা জারি করে দেয়। যদিও ওই 3/3/2016 সালের এই গাইডলাইনটা প্রকাশিত হয়েছিল মেমো নম্বর 3/3/2016 থাকলেও এটা প্রকাশিত হয়েছিল 9/3/2016 এটা প্রকাশিত হয়েছিল। কেননা 3/3/2016 সাল তাহলে ওটা দেখাচ্ছে সেই সময় আমরা সবাই জানি 4/3/2016 সালে নির্বাচন কমিশন মানে বিধানসভা পশ্চিমবঙ্গ রাজ্যে বিধানসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ করে দেয় 4/3/2016 সাল। তাই নির্বাচন কমিশন যখন কোনো মানে ভোট ঘোষণা করে দেয়, ভোট ঘোষণার পর আর সরকার কোনো কিছু করতে পারবে না, এটা আমরা সবাই জানি। কারণ 6 মাস পুরো বন্ধ থাকবে, তার কোনো রকম কিছু কাজ মানে উন্নয়নমূলক কাজ হলো কিছু রিক্রুটমেন্ট চাকরি বাকরি কিছুই আর সরকার করতে পারবে না নির্বাচন যতক্ষণ না মানে মিটে যাচ্ছে। যেহেতু 4/3/2016 সাল বিধানসভা ভোট নির্বাচন কমিশন ঘোষণা করে, তাই ওই 9/3/16 সালে সরকারের প্রকাশিত নির্দেশিকাটা 3/3/16 সাল ঠিক বিধানসভা নির্বাচন ঘোষণার আগের দিন এটা প্রকাশ হয়। মেনে নিলাম 3/3/2016 সালে প্রকাশ হয়, ঠিক আছে। তাহলে 3/3/2016 সালে সরকার একটা গাইডলাইন প্রকাশ নির্দেশিকা জারি করে যে ম্যানেজমেন্ট কমিটি কীভাবে রিক্রুটমেন্ট করবে। আর বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরাম যে 17/2/2016 সালে সুপ্রিম কোর্টে মামলা করেছিল ওই হাইকোর্টে ডিভিশন বেঞ্চের রায়টাকে যাতে করা হয়, স্টে দেওয়া হয়, আবার নতুন করে যাতে সার্ভিস কমিশন ফিরে আসে টোটাল মামলাটা হঠাৎ আমরা দেখলাম সুপ্রিম কোর্ট মামলাটা গ্রহণ করেছিল এবং 14/3/2016 সালে মাননীয় মহামান্য সুপ্রিম কোর্ট সেটাকে সার্ভিস কমিশন যে হাইকোর্টে ডিভিশন বেঞ্চের মাদ্রাসা সার্ভিস কমিশনের যে অবৈধ রায় সেটার উপর স্টে দিয়ে দেয়। তার মানে স্টে পড়ে গেল 14/3/2016 সাল। আর সরকার ম্যানেজমেন্ট কমিটির মাধ্যমে রিক্রুটমেন্ট করবে এই নির্দেশিকা জারি করেছিল 3/3/2016 সাল। তাহলে এবার আপনারা যোগ বিয়োগ করে ভালো করে সব দেখে নেন, যারা বাস্তব শিক্ষক ভূতের শিক্ষক বেতন দাও বলে যা চিৎকার চেঁচামেচি করছে, তাহলে এই 3/3/2016 সাল থেকে 14/3/2016 সাল এই সুপ্রিম কোর্টে যে এই সামান্য গ্যাপ, এই সময়টুকু কত মাদ্রাসা ম্যানেজমেন্ট কমিটির নির্দেশিকা 3/3/2016 আর 14/3/2016 সালে সুপ্রিম কোর্টের ওই হাইকোর্টের মানে কমিশনের
ওই ম্যানেজিং কমিটির সেই বৈধ যেটা ছিল তার উপরে যে স্টে দিয়ে দিল অবৈধ, মানে মাদার সার্ভিস কমিশন, মানে আর কেউ কাজ করতে পারবে না, ম্যানেজমেন্ট কমিটির ওপরও স্টে পড়ে গেল সার্ভিস কমিশন। তাহলে ম্যানেজমেন্ট কমিটি 3/3/2016 সালে রিক্রুটমেন্টের নির্দেশিকা, আর 14/3/2016 সালে এই সময়টুকু মোটে 12টা দিন। 12 দিন হচ্ছে আপনারা যোগ বিয়োগ করে দেখে নিন, এই 12 দিন সময় পেয়েছিল ম্যানেজিং কমিটি শিক্ষক পশ্চিমবঙ্গে যত মাদ্রাসা আছে শিক্ষক নিয়োগ করার জন্য। কিন্তু আমরা দেখলাম কি ওই 12 দিনের মাথায় মোটামুটি সেই সময়ের 50-56 থেকে 80 জন মতন ওই কাঁচি রহমানিয়া ম্যানেজমেন্ট যে কমিটি আছে, গিমারিয়া মাজনা এবং তাদের রিলেটেড যারা রয়েছে যে সিন্ডিকেট, তারা ওই 55 থেকে 56 জনকে রিক্রুটমেন্ট করেছিল। যুক্তিতর্কের খাতিরে মেনে নিলাম 55 থেকে 56 জন সেই সময়ে। তাও যদি হয় তাহলে 12 দিনের সময়ের মধ্যে যে পেল ম্যানেজমেন্ট কমিটির মাদ্রাসায় টিচার নিয়োগ করার জন্য যে 12 দিন, এই অল্প সময়, এবার পশ্চিমবঙ্গের আপামর মাদ্রাসার শিক্ষক, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, বুদ্ধিজীবী যে যা আছেন সবাই ভাবুন, যে সময় ম্যানেজমেন্ট কমিটির মাধ্যমে স্কুল সার্ভিসে, স্কুলে বা মাদ্রাসায় রিক্রুটমেন্ট হতো, একটা রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট কমিটির মাধ্যমে মানে কমপ্লিট হতে কতদিন সময় লাগতো। কেউ যদি তড়িঘড়ি হুটোপাটা করে একদম মানে আপনার খেয়ে না খেয়ে দিনরাত জেগেও যদি ওই প্রসিডিওরটা কমপ্লিট করে, মোটামুটি 1.5 থেকে 2 মাস সময় লাগে। একটা ম্যানেজমেন্ট কমিটি যখন একটা পোস্টের টিচার বা নন টিচিং স্টাফ যাকে নিয়োগ করুক, সেই প্রসিডিওরটা কমপ্লিট হতে কম করে সময় লাগবে 1.5 মাস। 1.5 মাসের বেশি তো লাগবে, আমি কম করে সময় বললাম 1.5 মাস। কেন? প্রথমে বিজ্ঞাপন দিতে হবে, প্রথমে একটা তোমার নোটিশ জারি করতে হবে যে এই পোস্ট একটা আছে, মানে মিটিং ডেকে এর পোস্টের এগেনস্টে টিচার নিয়োগ হবে, এবং তার পরবর্তীতে বিজ্ঞাপন দিতে হবে যে কোনো কাগজে অমুক তারিখে ইন্টারভিউ হবে এই মাদ্রাসায় এই পোস্টের এগেনস্টে। তারপরে সেই বিজ্ঞাপন দেখে সমস্ত যারা মানে অ্যাপ্লিকেন্ট যারা থাকবে তারা সব অ্যাপ্লিকেশান করবে, অ্যাপ্লিকেশান জমা পড়বে, একটা ইন্টারভিউ তাদের ডেট দেওয়া হবে, অমুক দিন ইন্টারভিউ আছে, যে 40-50 যে কটাই অ্যাপ্লিকেশান পড়ুক, সেই অ্যাপ্লিকেশনের ভিত্তিতে একদিন ইন্টারভিউ হবে। সেই ইন্টারভিউটা হওয়ার কিছুদিন পর এবার তাদের মধ্যে আপনার ওই হবে স্কুটনি চলবে, কে কেমন হলো, রেজাল্ট কেমন হলো, সেই স্কুটনি অনুযায়ী ফার্স্ট, সেকেন্ড, থার্ড এইভাবে একটা প্যানেল প্রকাশ করবে ম্যানেজমেন্ট কমিটি। সেই প্যানেলটা আবার ডিআ অফিস থেকে অ্যাপ্রুভ করতে হবে, অ্যাপ্রুভ করার পর প্যানেলটাকে খাটাতে হবে। এই ফার্স্ট, সেকেন্ড, থার্ড সেই প্যানেলটা হলো, সেই প্যানেলটা খাটানোর পরে অ্যাপ্রুভ হলো, যে যাকে সিলেক্ট করা হলো তাকে আবার মিটিং দেবে ম্যানেজিং কমিটি, যে সিলেক্ট হয়েছে কি অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হোক। এবার সেই অ্যাপয়েন্টমেন্ট লেটার তার কাছে বাই পোস্ট পাওয়া মানে যাবে, যেতে হয়তো 5-7 দিন সময় লাগবে, যতই স্পিড পোস্ট ছুটুক আমরা জানি। এবার সেই অ্যাপয়েন্টমেন্টের ভিত্তিতে সেই ভদ্রলোক যে পেলো চাকরি সে আসবে, এবার সে জয়েন করবে, জয়েন করার পর আবার মিটিং ডাকতে হবে, মিটিং ডাকার পরে তার জয়েনিং সমস্ত পেপারস পত্র নিয়ে আবার তার অ্যাপ্রুভালের জন্য ডিআই অফিসে তাকে সাবমিট করতে হবে ডকুমেন্ট। এবার সমস্ত ডকুমেন্ট সাবমিট করার পর এবার ডিআই অফিস থেকে সেটা অ্যাপ্রুভ হবে। তারপরে বেতনের দীর্ঘ প্রসিডিওরটা করতে মোটামুটি কম করে 1.5 মাস তো লাগবেই, মানে ভালোভাবে যদি ঠিকভাবে করায় 2 মাস পার হয়ে যাবে। অথচ দেখা যাচ্ছে কোন গায়েবী মদতে অদৃশ্য শক্তির বলে কাঁথি ম্যানেজমেন্ট কমিটি যে 12 দিন সময় পেয়েছিল, 12 দিনের মাথায় 50 থেকে 56 জনের বেশি টিচার নিয়োগ করেছিল, সেটা আমরা সেই সময়ে জানি। সেইবারে আমরা যখন বেঙ্গল মাস এডুকেশন ফোরাম, যে আমাদের মাননীয় সুপ্রিম কোর্ট 14/3/2016 সালে স্টে দিয়েছিল ওই হাইকোর্টের ডিভিশন বেঞ্চের সার্ভিস কমিশন অবৈধ ওই রায়ের এগেনস্টে, সেই মামলা দীর্ঘদিন ধরে চলে, কলকাতা রাজপথে আন্দোলন, মিটিং মিছিল থেকে আরম্ভ করে বহু কিছু চলে। যে 2014-3/16 থেকে 2020 সালে পুরো মহামান্য সুপ্রিম কোর্ট পুরো ফাইনালি রায় দেয় যে মাদ্রাসা সার্ভিস কমিশন বৈধ। আগে যে হাইকোর্টের সিঙ্গেল ডিভিশন বেঞ্চ রায় দিয়েছিল সে রায় রিজেক্ট হয়ে যায়, এবং সার্ভিস কমিশনই তার মতো কাজ করবে, সার্ভিস কমিশনের মাধ্যমে পরীক্ষা হবে, পরীক্ষার্থী নিয়োগ হবে, সমস্ত কিছু ম্যানেজমেন্ট কমিটির ওই 30-এর আর্টিকেল যে ঢাল সেটাকে করে দিয়ে পুরো কমিশনকে ক্ষমতা দেওয়া হয়। এই অবস্থায় পুরো গল্প শেষ, ওইভাবেই ঠিকঠাক আছে। তারপরে কমিশন তার পরবর্তী প্রসিডিওর মেনে সমস্ত ম্যানেজমেন্ট কমিটির মধ্যে যে সব ছিল তার ভাঁওতাবাড়ি ওখানেই শেষ হয়ে গেল আমরা মনে করি। তারপরে কমিশন, তারপরে ওই রিক্রুটমেন্ট হয়েছে, পরবর্তীকালে আমরা দেখেছি ট্রান্সফার প্রক্রিয়া হয়েছে, ডাইনি হার্নেস যারা ছিলেন তাদের রিক্রুটমেন্ট হয়েছে, তারপরে ট্রান্সফার প্রক্রিয়া 2-3 বার হয়েছে, এবং এইচএম রিক্রুটমেন্ট হয়েছে। আপনার গ্রুপ ডি যে দীর্ঘদিনের একটা পড়েছিল 12-13 বছর ধরে, সেটারও প্রসেস চলছে। যত রকমের বকেয়া কাজ সার্ভিস কমিশন শুরু করে, হঠাৎ
আবার মাদ্রাসায় ভুতুরে হাউমাউ করে ভুতুরে চিৎকার শুরু হয়ে গেল এবং ভুতুরেতে দেখা যাচ্ছে লক্ষ লক্ষ মানে আপনার হাজার হাজার এরা বলছে আমরা চাকরি করতাম কখন, ওই যে কমিটি যখন সরকার নির্দেশিকা দিয়েছিল যে 12 দিন গ্যাপ ছিল তারপরে স্টে পায়, ওই 12 দিনের মাথাতেই একেবারে সব কীভাবে গাইবী অদৃশ্য শক্তিতে এই মাদ্রাসায় এখন দেখা যাচ্ছে 900-রও বেশি ভুতুরে শিক্ষক এরা এখন সুপ্রিম কোর্টে হাজির হয়েছে যে আমাদের বেতনের জন্য ইদানিং করে সুপ্রিম কোর্টের প্রায় 300 জনের উপর ভুতুরেদের বেতন দিতে বলেছে এবং এই সরকারকে 4 মাসের মধ্যে দিতে হবে। অথচ এই ভুতুরের মামলাটা আজকের নয়, দীর্ঘদিন ধরে এই ভুতুরে যারা ভুতুরে মাদ্রাসায় যারা জীবনে চাকরি তো মানে ছাত্রছাত্রী যাদের দেখতে পায়নি, কোনো টিচার তাদের জানে না, এই ভুতুরে কারা কোন স্কুলে আসেনি, অথচ একেবারে 4 বছর মানে 5 বছর একেবারে সেই 2000 আপনার ওই 15 সাল ওই কি বলে 3/3/2016 সাল ওই গাইডলাইনের পর থেকে এরা বলছে 3/3/16 থেকে একদম 2020 সাল 21 সাল 22 সাল এই প্রায় 4-5 বছর ধরে আমরা মাদ্রাসায় কাজ করছি, তাই সরকারকে আমাদের বেতন দিতে বলা হোক। অথচ এরা কেউই নয়, কেউই চাকরি করে না। সেই সংখ্যাটা 50-এর সংখ্যাটা আজকে 957 পৌঁছে গেছে। আরও বলছে নাকি কয়েকশো রয়েছে, আরও অ্যাপিল করেছে সুপ্রিম কোর্টে আমাদেরও এই ভুতুড়েদের মতন বেতন দেওয়া হোক। এই বেতন যদি সরকার দেয় কয়েকশো কোটি টাকা সরকারের চলে যাবে এবং সেই টাকাটা কিভাবে সরকার দেবে, এই ভুতুড়েরা নেবে। এরা যে 20 মানে আর এরিয়ার সমেত এক একজনকার যদি 5-6 বছরের বেতন এরিয়ার আপনারা হিসাব করে দেখেন কয়েক লক্ষ টাকা করে হচ্ছে। এই সরকারের এত টাকা আজকে বার হবে ঘুরপথে, তাহলে এর জন্য দায়ী কারা? আবার এই ভুতুরেরা প্রথমে যখন সুপ্রিম কোর্টে অ্যাপিল করেছিল তখন মামলা হেরে গিয়েছিল, এরা ভুতুরে প্রমাণিত হয়ে গেছে। পরবর্তী আবার ঘুরপথ অন্য বেঞ্চে গিয়েছিল, সেখানেও বলছে এরা ভুতুরে ডবল ভুতুরে, সেখানে বাতিল হয়ে গেছে। অথচ আজকে আবার সুপ্রিম কোর্টে আবার একটা অন্য বেঞ্চে সেই ভুতুরেরাই আবার একটা সুপ্রিম কোর্টে একটা আলাদা বেঞ্চে বলছে না এদের বেতন, এরা এতদিন ধরে কাজ করছে 6 মাস ধরে 7 মাস ধরে, এদের বেতন দেওয়া হোক। এই বলে একটা রায় হয়েছে এবং এই বেতনের জন্য হুটোফাটা করছে। আর এই বেতন ইললিগাল, আনকনস্টিটিউশনাল, সরকারের একটা খাত থেকে কয়েকশো কোটি টাকা বার হয়ে যাবে। এই সরকারের টাকা তো সরকারের একার টাকা নয়, আমার আপনার সকল পশ্চিমবঙ্গবাসী সবাইকার করের টাকা, সাধারণ মানুষের টাকা অবৈধভাবে যাবে। তার জন্য বেঙ্গল মাস এডুকেশন ফোরাম লড়াই করছে এবং সমাজ মাধ্যম থেকে আরম্ভ করে আপনার সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন লেখালেখি শুরু হয়েছে। একটা অংশ পুরো ডাইরেক্ট টার্গেট করছে বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরাম। এদের কি এমন মাথা ব্যথা হয়ে গেছে যে এর ভুতুড়িদের এরা কেন লেগে আছে কি? অথচ আমরা জানি পশ্চিমবঙ্গে আমরা অনেক মাদ্রাসা শিক্ষক সংগঠন দেখে এসেছি, আজকে কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না যে এই যে ভুতুড়ে শিক্ষক, এই সরকারের এত কোটি টাকা বার হয়ে যাবে ঘুর পথে, এর জন্য দায়ী কারা? এরা ভুতুড়ে, যে ভুতুড়ে এরা শিক্ষক নয়, ব্যাক পথে ব্যাকডোরে চোরা পথে চিটিংবাজি করে এদের নিয়োগ হয়েছে, এরা সকলেই জানে। অথচ কোনো সংগঠনের পক্ষ থেকে আজ পর্যন্ত একটা কেউ পরিষ্কার করে বলল না যে ভুতুড়েদের বেতন মানছে না। মাদ্রাসায় ভুতুড়ে ঢুকলে একজনকার পোস্ট অলরেডি রয়েছে, তার পোস্টের এগেন্সি দেখছে ভুতুড়ে, সরকার তো যে কোনো বেতন একটা পোস্টে একটাই দেবে। দেখা যাচ্ছে সার্ভিস কমিশনের মাধ্যমে রিক্রুটমেন্ট পাওয়া কোনো শিক্ষক রয়েছেন, অথচ তার পোস্টের এগেন্সে একে ভুতুড়ে হয়ে আছে, সেও বেতনের জন্য অ্যাপিল করেছে। তাহলে সরকার তো একটি পোস্টের এগেন্স্টে একটাকেই বেতন দেবে, তাহলে সেখানে যদি দুটো শিক্ষক থাকে একটা বেতনটা কে পাবে? এই যে একটা ডামাডোল পরিস্থিতি চলছে, একটা অন্ধকার যুগ মাদ্রাসা শিক্ষায় আবার নেমে এসেছে। ওই কাঁতি রহমানের যে আবু সোহেল যে কি বলে ওনার পিতা আহমদ হাসানের সুপুত্র আবু সোহেল এবং তাদের যে গ্যাং সিন্ডিকেট রয়েছেন কাঁথি রহমানের ম্যানেজমেন্ট কমিটি, গিমাগেরিয়া মারিন, আলো চারিদিকে আজকে এই যে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি করছেন, অথচ তাদের কোনো বিচার হচ্ছে না, কোনো সিবিআই তদন্ত হচ্ছে না, কোনো ইডি কিছুই হচ্ছে না। অথচ আমরা দেখেছি স্কুল সার্ভিসের ক্ষেত্রে এটা সবার পরিষ্কার হওয়া দরকার যে আজকে যেন আমরা শীত ঘুমে ঘুমুচ্ছি। স্কুল সার্ভিস কমিশনে আজকে যে 26,000 শিক্ষক যে বাতিল সুপ্রিম কোর্ট করেছে, 26,000 শিক্ষকের প্যানেল টোটালটাই বাতিল। এই সুপ্রিম কোর্টে কিন্তু এই 26,000 অবৈধ শিক্ষক নয়, দুর্নীতি করে পায়নি। আমরা যুক্তিতর্কের খাতিরে মেনে নিলাম, মানে হয়তো 5, 6, 7 বা 10,000 দুর্নীতি করে পেয়েছে, সাদা খাতা জমা দিয়ে টাকা পয়সার লেনদেনে পেয়েছে। বাকি যারা যোগ্য ফ্রেশার্স ছিল, যে সমস্ত ধরুন প্রায় 16,000 গ্রুপ ডি সি মিলিয়ে সব মিলিয়ে, আজকে এই দুর্নীতিগ্রস্ত কিছু শিক্ষক যারা দুর্নীতিগুলো পেয়েছে তাদের জন্য ভালো মন্দকে আজকে বাঁচাই ঠিকঠাক করতে পারলো না। সুপ্রিম কোর্টে ঠিকঠাক গাইডলাইন হলফনামা সরকারও দিতে পারেনি। এসএসসি একরকম দিয়েছে এতজনা সাদা খাতা জমা দিয়ে, তারপরে পর্ষদ দিয়েছে একটা সংখ্যা, সিবিআই দিয়েছে একটা সংখ্যা। এই যে গোলমেলে একটা পরিস্থিতি, তার জন্য সুপ্রিম কোর্ট টোটাল প্যানেলটাকেই বাতিল করলো। আজকে 26,000-এর মধ্যে বহু যোগ্য হাজার হাজার শিক্ষক কলকাতা রাজপথে আপনারা দেখুন এতদিন ধরে আন্দোলন করছে, আমার লড়াই হচ্ছে, পুলিশে লাঠিচার্জ করেছে। এই যে চলছে বেতন তাদের কদিন বাদে বন্ধ হয়ে যাবে।
সরকার বলছে তাদের একটা ভাতা দেওয়া হবে কিছু জনকে। এই যে একটা মারাত্মক পরিস্থিতি, যোগ্য শিক্ষকরা আজকে আমরা সব ঘরে ঠান্ডা ঘরে বসে আছি, আরামে রয়েছি, বহু যোগ্য শিক্ষক এবং তার পরিবার দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন এবং কলকাতায় খোলা আকাশের নিচে আন্দোলন করছেন, মার খাচ্ছেন পুলিশের, রাস্তায় গাছতলায় দিন কাটছে, তাও কারো চেতনা হয়নি। তাহলে যোগ্যরা তাহলে কি অপরাধ করেছিল? যোগ্যরা তো কোনো অপরাধ করেনি। আজকে বলে না, আমাদের একটা কথা ছিল না, উপরওয়ালার যখন গজব আসে তখন ভালো মন্দ কাউকে মানে না। যখন সমাজে কোনো একটা অংশ অন্যায় করবে, অন্যায়ের মাত্রা প্রচণ্ড হারে বেড়ে যাবে, সেই সমাজে যখন অন্যায় চরম পর্যায়ে চলে যাবে, তখন উপরওয়ালার তরফ থেকে কিছু আজাব গজব আসে, মানে দুর্যোগ আসে। সেই দুর্যোগে কি শুধু অন্যায়কারীরাই বিদ্ধ হয়? অন্যায়কারীদের উপরেই দুর্যোগটা আসে না, ওই সমাজের আপামর জনসাধারণের উপর দুর্যোগটা আসে, সবাই ভুক্তভোগী হয়। তার মানে অন্যায় যে করে, অন্যায় যে সহে, তব ঘৃণা তরে তিন সমদ হয়ে আমরা যে পড়েছি। একটা সমাজের একটা অংশ অন্যায় করছে, আর জেনে শুনে শিক্ষিত সমাজ, তথাকথিত আমরা যারা শিক্ষক বলছি, আরও শুভবুদ্ধি সম্পন্ন বুদ্ধিজীবী বলছি যারা, তারা কিন্তু যদি দেখে নীরব সেই অন্যায়টাই সহ্য করি, সেই অন্যায়ের আগুনে পুড়ে সমাজটা শেষ হবে। সমাজ শেষ হলে আমরা সবাই শেষ হবো, সেটা আমরা জানি। যার জলজান্ত প্রমাণ হচ্ছে আজকে 26,000 যে প্যানেল বাতিল হচ্ছে স্কুল সার্ভিসে, সেটা আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি। অযোগ্যদের চাপে যোগ্যরাও আজ রাস্তায়। এই বিচার যে কি হবে, পরিস্থিতি কোথায় যাবে, সেটা আমরা পরিষ্কার। কিছুদিন আগে এক আল্লাহর এক বান্দা প্রকাশ করছে, ম্যানেজমেন্ট কমিটির হয়ে একটা দাঁড়ি করছিল, চাকরি পেয়ে লাইভ করছিল, সে সব বুক ফুলিয়ে বলছে সরকার যে বেতন দিচ্ছে, তো ইসরাউল হক মন্ডলের বাপের টাকা থেকে দিচ্ছে। ইসরাউল হক মন্ডলের বুক কেন ফাটছে? সে কেন সোশ্যাল মিডিয়ায় লিখছে যে ভুতুরেদের বেতন সরকার দিচ্ছে কেন, অমুক তমুক, তার বাপের টাকা। আমি তাকে বলছি, সেই ব্যক্তিকে বলছি, ভালো করে শুনে রাখো, তোমরা যে দুর্নীতি করে চাকরি করেছো, ওটা ইসরাউল হক বাপের একা যেমন টাকা নয়, তোমার বাপেরও টাকা সরকার ওটা দিচ্ছে না। ওটা কি কাঁচি রহমানের ম্যানেজমেন্ট কমিটির পৈতৃক সম্পত্তির টাকা, সরকারের ফান্ডে রয়েছে কোটি কোটি টাকা, যে তোমাদের ভূতের শিক্ষকরা 2016 সালের পর থেকে বলছো যে আজ 20 সাল অবধি আমরা চাকরি করছি, ওই 12 দিনের সময়ের মধ্যে রিক্রুটমেন্ট কি করে হয়েছিল, সিবিআই পিডি একদিন হবেই, ধরা তো পড়বেই, আজ নয় কাল। এসএসসিতে কেউ ছাড় পায়নি, মন্ত্রীরা পর্যন্ত জেলে গেছে, তোমরা এমন কেউ বড় নেতা প্রভাবশালী নও, টাকা দিয়ে ভাবছো বাঁচবো। 30-এর আর্টিকেল যে কম সংখ্যালঘুদের জন্য আমাদের যে অধিকার, আরে আমিও একজন সংখ্যালঘু, চিটিংবাজ ধাপ পাওয়ার সংখ্যালঘু নয়। সংখ্যালঘু 30-এর আর্টিকেল, আগে হারাম হালালটা আগে বাঁচো। হারাম হালাল কাকে বলে আগে জানো, বৈধ অবৈধ। হারাম হালাল বৈধ অবৈধ জানো, হারাম খাওয়াটাকে জায়েজ। একটা মানুষ পরিশ্রম করেনি, কাজ করিনি, কিছু করেনি, সে শিক্ষক নয়, কোনো পরিষেবা দেয়নি, হঠাৎ 4 বছর আমি চাকরি করছি, দেখছি চিটিংবাজি করে হারাম পথের ইনকাম, সেই ইনকামটা কি ইসলামে জায়েজ? আগে তুমি বুকে হাত দিয়ে বলো, তুমি চাকরি করেছিলে? যে ভুতুরে যে 900, 1200, 3500 জন দেখাচ্ছে স্কুলে, কেউ জানে তারা চাকরি করেছে, পরিষেবা দিয়েছে? কাজ না করে পারিশ্রমিক নেওয়া, সেটা কি জায়েজ? আচ্ছা, ইনলিগাল ঘুরপথে, চোরাপথে কোটি কোটি টাকা সরকারের লুট করে খাচ্ছ, হারামের ইনকামটা খাবে, আর বলছি ইসরায়েলের পৈতৃক, ইসরায়েলের বাবার সম্পত্তি। এটা কি তোমাদের বাবার সম্পত্তি? সরকারের টাকাটা ইসরায়েলের হকেরও যেমন, আমারও তেমন, সবার সকলের তেমন, জনসাধারণের টাকা। এটা সকলের করের টাকা, আপামর জনসাধারণ পশ্চিমবঙ্গবাসীর টাকা, সরকারের রাজকোষের টাকা, ওটা সমস্ত জনগণের অধিকার, সরকারের ফান্ড, পশ্চিমবঙ্গবাসীর ফান্ড। আর তোমরা একটা অংশটা লুটে পুটে নিয়ে চলে যাবে, এটা কি তোমাদের বাবার টাকা লোককে ধোকাবাজি দিয়ে? কেন আমরা লড়াই করছি এটা পরিষ্কার করে দিচ্ছি আজকে। ওই টাকাটা পশ্চিমবঙ্গ জনসাধারণের, আপামর জনসাধারণের টাকা, সরকারি ফান্ডের ইনলিগাল ভাগে পড়ে, আমরা জান থাকতে হতে দেবো না, লড়াই করে আটকাবো। তোমাদের ক্ষমতা থাকলে তোমরা বেতন পেয়ে দেখাবেন, আমাদের ক্ষমতা থাকলে আমরা আটকাবো। যতই ফেসবুকে এসে তরপাও, ইনলিগালভাবে টাকা নিয়ে লুটে পুটে খাবে সিন্ডিকেট রাজ, আর তোমরা বলছো কমের কথা। কমের জন্য বুক ফেটে যাচ্ছে। সংখ্যালঘুদের কমের জন্য কি করেছো তোমরা? আবু সোহেলের এত মাদ্রাসাতেই পড়ে আছে কেন? এত মজা, এত মধু এইখানে? কটা তোমার কমের জন্য ওই আবু সোহেল কোম্পানি, তোমরা সংখ্যালঘুদের কটা হসপিটাল করেছো, কটা স্কুল করেছো, কটা সরাইখানা নির্মাণ করেছো জনসাধারণের জন্যে? ওবিসি মামলা নিয়ে আজকে যে পুরো সংখ্যালঘুদের টেঁসে দিয়েছে একেবারে, কটা সংখ্যালঘুর বুক ফাটছে। ওবিসির জন্য তো সুপ্রিম কোর্টে মামলা করেছো, সংখ্যালঘুরা পিছিয়ে পড়ছে। ওখানে যাওনি, ওখানে টাকা কামানো যাবে না, তাই তো? ওখানে টাকা নেই, তাই ওইখানে তোমাদের কোনো মামলা মোকদ্দমা নেই। তোমার যত মজা তোমার ওই মাদ্রাসায়, 30-এর আর্টিকেল, ওখানে নিয়োগ করে 20-22 লাখ টাকা কামানো, ওইখানে রস আছে, ওইখানে তোমাদের মজা। ওয়াকফ নিয়ে কটা মামলা করেছো, কটা আন্দোলন করেছো?
ওবিসি নিয়ে মামলা কটা করেছো যে মুসলিম সংখ্যালঘু পিছিয়ে আছে? কটা এদের জন্য হসপিটাল করেছো? সংখ্যালঘুরা বুক ফাটাচ্ছ। শুধু মজা, শুধু মাদ্রাসা 30-এর আর্টিকেল, এইখানে তোমার কমের কথা ভাবছি। চিটিংবাজি করে হারাম পথে ইনকাম করে খাবে, এটা বৈধতা? এটা ইসলামে বৈধতা দেয়? এটা 30-এর আর্টিকেল বৈধতা? তুমি লুটে পুটে খাবে আর তুমি ফ্রেশ হয়ে বিনা পয়সা নিয়োগ করো? বুকের কত বাপের বুকের পাটা আছে দেখি, বিনা পয়সা নিয়োগ করে দেখাও যে স্বচ্ছভাবে কোনো দুর্নীতি হবে না, একদম নিয়োগ হবে মেটে বিনা পয়সায়। ম্যানিং কোম্পানি নিয়োগ করুক, দেখি বুকের কত পাটা আছে, তখন আমরা তোমাকে সমর্থন করব। কেউ না করে আমি করব, যে বিনা পয়সায় আমরা রিক্রুটমেন্ট করেছি, মেধা আছে যার তার, একদম যোগ্যতার নিরিখে, 1 টাকার লেনদেন হয়নি। কোটি কোটি টাকা খরচ করে সুপ্রিম কোর্টে মামলা, টাকা কোথায় পাচ্ছ? বাবাদের জমি, বড় বড় কথা বলছে বাবার সম্পত্তি, তোমরা কি বাবার জমি বেচে মামলা লড়ছ পশ্চিমবঙ্গের সংখ্যালঘুদের জন্য? ঘুরপথে সরকারি টাকাটা তছুপ করে খাবো, এই টাকাটা সকলের অধিকার আছে। তোমারও যেন বাপের টাকা নয়, এটা আমারও বাপের যেন, তোমারও বাবার টাকাটা পশ্চিমবঙ্গের মানুষের সবার অধিকার। আর আমরা লড়াই কেন করছি? আমরা আমাদের বাঁচার জন্য করছি, পরিষ্কার করে শুনে রেখে দাও। কেন আমাদের বুক ফাটছে আজকে পরিষ্কার করে দিই। আজ যে দুর্নীতি করে চাকরিটা নিয়ে মাদ্রাসার যে তোমাদের কিছু ওই যারা ওই বাবা জ্যাঠা তার দাদা আছে, তারা কিছু টাকা কামিয়ে নিয়ে চলে যাবে, যে দুর্নীতি করে আজ পশ্চিমবঙ্গের ইতিহাসে দুর্নীতি যেন আজ নয় কাল সিবিআই তদন্ত হবে, ইডি তদন্ত হবে। তার ফলে কি হবে? পরবর্তীতে যেরকম 26,000 বৈধ অবৈধ কিছু সাদা খাতা জমা দেওয়া মালের জন্য সবাই ভুগছে, এই তোমাদের মতন দুর্নীতি করে ভুতুরে মাল যেগুলো চাকরি না করে যে এত লক্ষ টাকা ঘরে বসে কামাবে, এই এদের পাপে পড়ে টোটাল মাদ্রাসা সিস্টেমটাকেই তুলে দেবে। আর তখন যারা স্বচ্ছভাবে চাকরি করছে যে সমস্ত মানুষ এতদিন ধরে, তাদের কি হবে? এর দায়ভারটা তখন তোমরা নেবে। তোমরা তো কামাতে এসেছো, যে কজনে মিলে ভূতেরা আমরা লক্ষ টাকা পেলে হয়ে গেল, আমরা স্কুলে আমার যেটুকু পড়ে পাবো ওটুকুই আমাদের লাভ। আর যারা দীর্ঘদিন চাকরি করছে, তোমাদের এই পাপের ফলে, লুটে পুটে খাওয়া, দুর্নীতি করে টাকা সরকার থেকে লুটার ফলে একদিন না একদিন সিবিআইডি তো হবেই, সেদিনকে তো ধরা পড়বে। তোমাদের এই দুর্নীতির পাপের ফল তখন এই সাধারণ যে সমস্ত টিচারগুলো আছে যোগ্য, তারা ভুগবে। তখন টোটাল মাদ্রাসা সিস্টেমটাকেই তুলে দেবে দুর্নীতির আখড়া বলে। তাই আমরা এই তোমাদের পাপে অংশীদার হতে চাই না, এই জন্য আমরা লড়াই করছি। আজকে ফোরাম যে শিক্ষক আছে, যে সংগঠন, যে প্রকাশ্যে আমরা লড়াই করছি, সমাবেশ করছি, কলকাতায় মিটিং আইনি, আজকে কেউ কমিটি বলতে পারবে এই ভুতুরে একটা মিটিং করো, সমাবেশ করো, আমরা ম্যানেজিং কমিটির মধ্যে দুর্নীতি করে চাকরি পিছিয়ে আমাদের বেতন দেওয়া কত বুকের পাটা দেখি, সপ্তাহে আলাদা আলাদা ফোঁস ফাঁস করছো, করো বুকের পাটা। সৎ সাহস যদি থাকে যে দুর্নীতি করে পেয়েছে আমরা এতদিন এরিয়ার, প্রকাশ্য সমাবেশ করো, কলকাতায় মিটিং করো, কটা লোক বার করতে পারো দেখি, কত বুকের পাটা? পারবে না, মানে চোরেরা পারে না, ওই পেছন দিক থেকেই যা কিছু হবে ব্যাকডোরে, এদের ক্ষমতা নেই, কোনোদিন এরা পারে না। আর কিছু কিছু আছে মুনাফিক শিক্ষক, যারা সার্ভিস কমিশনের মাধ্যমে চাকরি পেয়ে আজকে ম্যানেজিং কমিটির গুণগান গাচ্ছে, আমি তাদের নাম বলছি না, নাম মানে বলতেও রুচিতে বাঁধে। এগুলো হচ্ছে মুনাফিক। মুনাফিক কারা? ভালো করে জেনে নাও। আজকে ইসলাম নিয়ে, সংখ্যালঘু নিয়ে যারা বলছো, তাদের যদি আমার সামনাসামনি বসো, কাছাটা খুলে দেবো। তুমি ইসলাম শরীয়ত সম্বন্ধে কতটা জানো, আমি কতটা জানি, সামনাসামনি বসবে, ওই কাছা খুলে যাবে। ওই সংখ্যালঘু তকমা যারা ঝুলে ঘুরে বেড়াচ্ছ, তোমাদের হুজুরদের নিয়ে এসো আমার সামনে, পরিষ্কার করে কোরআন পাকে বলা রয়েছে, মুশরিকও জাহান্নামে যাবে, তারপর হচ্ছে কাফেরও জাহান্নামে যাবে, মুশরিকও জাহান্নামে যাবে, মুনাফিকও জাহান্নামে যাবে। কিন্তু মুশরিক কাফের জাহান্নামে গেলে ওদের জাহান্নামে কোন স্তরে যাবে উল্লেখ নেই, কিন্তু মুনাফিক যারা, তারা জাহান্নামের সর্বনিম্ন স্তরে যাবে। এটা মুনাফিকে ভরে গেছে। বহু মুনাফিক সার্ভিস কমিশনের মধ্যে চাকরি করছে, বহু গ্রুপে কমিটির গুণগান গাছে, সেখানেও টাকা পয়সার লেনদেন করছে। এই নামগুলো তারা করছে না, মনে রেখে দেবে, মুনাফিক হচ্ছে সবচেয়ে জাহান্নামের নিম্ন স্তরে যাবে। এটা পরিষ্কার বলা আছে। একদিন না একদিন বেড়ে যাবে ইনলিগাল হারাম পথে ইনকাম। আর কোনো দোয়া কবুলের শর্ত ইসলাম হচ্ছে প্রথমে হালাল দানা খাও, হারাম বর্জন করো। হারাম পেটে গেলে জীবনে কিছু কবুল হবে না। সাময়িকভাবে খুব লাফাচ্ছ বটে, কিন্তু সহ্য করতে পারবে না। ও হারাম খেয়ে তোমাদের হয়তো অভ্যাস আছে, কিন্তু সহ্য করতে পারবে না।
আজ সুপ্রিম কোর্টে এই রায়টা হয়েছে, যে রায় দুবার রিজেক্ট হয়ে গেল, ভুতুরে আজকে মামলা হলো কেন? আজকে সার্ভিস কমিশনের যে উকিল ছিল, সরকার পক্ষের যে উকিল ছিল, সে চুপচাপ ছিল, ওয়াকওভার নিয়ে এসেছে। আজ ঠিকঠাক যদি মুভমেন্ট করতো তাহলে আজকে এই রায় হতো না। তা এরও আমরা মানে তদন্ত করব। আজ একটা অংশ রয়েছে সরকারি, একটা অংশ আমলা, যারা টোটালটাই যোগাযোগ করে এই সমস্ত অংশের সাথে মানে পুরো মিলে সরকারের একটা কয়েকশো কোটি টাকা তছরূপ করছে, ব্যাকডোর দিয়ে বার করে তারা লুটে পুটে খাবে পার্সেন্টেজ। একটা চরম মানে একটা অংশ দুর্নীতির সাথে যুক্ত আছে। নালে এই রায় যে মামলা তারা হেরে রয়েছে 12 দিনের ব্যবধানে, সে বলতে পারে না 12 দিনের মধ্যে একটা কমিটি কি করে রিক্রুটমেন্ট প্রসিডিওর কমপ্লিট করতে পারে? তারা বলতে পারতো না, এটা বলেনি। ঘুর পথে টাকা বার করে সরকারের কিছু প্রভাবশালী তো আছেই, প্লাস আমলারও কিছু একটা অংশ রয়েছে যারা সরকারকে ইচ্ছাকৃত বেকায়দায় ফেলছে, এবং সরকারের কয়েকশো কোটি টাকা বার করে এই ভুতুরেরা পাবে 20-22 লক্ষ টাকা, 2-1 লাখ টাকা দিয়ে বাকিটা এই সিন্ডিকেটরাই লুটে পড়েছে, সবাই জানে। তার এরও শেষ কবে হবে? এই লড়াই আমাদের থামবে না। আর যে সমস্ত শিক্ষক সংগঠন আরও রয়েছেন তাদের আমরা বলছি, এখনও তারা স্ট্যান্ড পরিষ্কার করেনি। এরমও কিছু জায়গায় শোনা যাচ্ছে যে অমুক একটা মানে সংগঠন নেতার মাদ্রাসায় ভুতুরের শিক্ষক কাঁধে কালো ব্যাগ ঝুলিয়ে নেতৃত্ব দিয়ে বেড়াচ্ছেন দীর্ঘদিন মাদ্রাস শিক্ষার স্বার্থে লড়াই, যদি বা নিটফল জিরো কিছুই করতে পারেননি। তাদেরও বলছি, আপনাদের অনেক অনেক নেতার মাদ্রাসায় ভুতুরে নিয়োগ হচ্ছে, জবাব আপনাদের দিতে হবে। করছেন করুন, যিনকে ফোরামের লড়াইটা পুরো ফনফটে হবে, আপনার মাদ্রাসার সামনে মাইক খাটানো হবে, সেদিনকে বুঝতে পারবেন মুখোশটা আপনাদের কোথায় থাকে। জনসমক্ষ ওই সমস্ত ওই মেকি ভণ্ড নেতাদের, যারা সার্ভিস কমিশনের মধ্যে চাকরি করে মুনাফিকি করে বেড়াচ্ছে, বকলমে চাচ্ছে কমিটি হোক, নিজের ভাইকে ঢুকাবো, নিজের স্ত্রীকে ঢুকাবো, নিজের শালিকে ঢুকাবো, এই আশায় যে সমস্ত নেতার নেতৃত্ব বসেছেন, যে সংগঠনেরই হোক, তারাও একদিন বুঝতে পারেন মুখোশটা কীভাবে খুলবো সেদিনকে। আর ওই ফোরামকে ওই ভয় দেখে লাভ নাই, ওই ভিডিও অডিও করে একটু করে লাভ নেই। আগে বুকে হাত দিয়ে বলো, দুর্নীতি করে এই না কাজ করে পয়সাটা এটা হালাল না হারাম, আগে বলো। বুক ফাটি সেটা বাবার সম্পত্তি, প্রতিটা মানুষের সম্পত্তি, জনসাধারণের করের টাকা, কারোর বাপের সম্পত্তি নয়, তোমারও নয়, কারোর নয়। আর তুমি দুর্নীতি করে সরকারের ফান্ড লুট করে দেবে, সেখানে সবাইয়ের অংশী আছে, এটা মনে রেখে দেবে। আর যে সমস্ত টিচাররা এখনো পর্যন্ত মাদ্রাসায় শীত ঘুমে রয়েছেন, ঘুমুচ্ছেন, ওই 26,000 যে প্যানেল বাতে গেছে এসএসসি, সেটা দেখে ভাবুন। বললে তো শেষ হবে না, বহু সময় লেগে যাবে। বহুবার বলা হচ্ছে, আর বারবার করে আমরা বলছি, আমাদের সংগঠনের পর থেকে আমরা প্রত্যেককে সচেতন করে আসছি। অনেকে বলে ফোরাম ভয় দেখায়, কিছু কিছু মানে মহিলা শিক্ষক রয়েছেন, শিক্ষিকা রয়েছেন, তারা ইদানিং করে সোশ্যাল মিডিয়ায়, আমি নাম করছি না, সবই আছে, ফোরামের বদনামও করছেন। দেখা যাচ্ছে কোনো মিছিলে হেঁটেছেন সানগ্লাস পরে সামনের কাজ 7,000 ট্রান্সফার নেবার জন্য, আজকে লিখছেন ক টাকা আপনি দিয়েছেন, 10,000 না করে স্লিপ, ওরকম হাজার টাকা স্লিপ ছাড়া দিয়ে রেখেছি ওই সংগঠন যখন হয়েছিল। ক টাকা দিয়েছেন আপনি? কেস পার্টির টাকা তো বটেই, কত টাকা ডোনেশন দিয়ে আজকে সুপ্রিম কোর্টের মামলাটা হিসেব করে দেখুন। প্রথমে চালানো হচ্ছে লোন নিয়ে আমরা মামলা চালিয়েছিলাম প্রথমে। এই আমাদের যারা নেতৃত্বের মধ্যে আছে তাদের কয়েক হাজার টাকা করে দেওয়া আছে, আমরা ভুল করেও চাইনি, হিসাব নিইনি, লড়াইটা চালিয়ে আসছে। আর ক টাকাতে হিসাব নিয়েছেন? 10,000 টাকায় ট্রান্সফার, 10,000 টাকায় ট্রান্সফার হয়? লাখ লাখ টাকা দিয়ে ঘুরপথে এসেছিতে চাকরি ট্রান্সফার নিয়েছে, দেখুন 4 লাখ 5 লাখ করে। কমিশনটা বেঁচেছিল, তাই আজকে সবাই ফুটুনি দাদাগিরি আমাদের বেরোচ্ছে। ফোরাম বাঁচেছিল বলে কমিশনটা, আপনি না, এরকম বহু রয়েছে। তখন ফোরাম দাদা একটা মিছিল করুন, দাদা একটা কলকাতায় চলুন, মিটিং করা, সমাবেশ করা হোক, ট্রান্সফারটা হচ্ছে না, এরমও বহু আছে। দেখেছি তারা 8 ঘন্টা 9 ঘন্টা হুগলি থেকে মানে নদিয়া মুর্শিদাবাদ চাকরি করতো, ডেলে প্যাসেঞ্জারি করতো, ফোরাম করতো, বহু আছে এরকম। 10-12 বছর ওই কষ্ট করেছে, করে ফোরামের গুলোতে ট্রান্সফার নিয়ে এসেছেন, অনেকে ফোরামের গুলোতে HM হয়েছেন, বিভিন্ন জায়গায় গেছেন, আজকে তারা ফোরাম ছিল অন্য সংগঠন করছে। এগুলোকেই বলে মুনাফিক বলছিলাম না, যারা মুখে থাকে আলাদা কথা আর অন্তর থেকে আলাদা বিশ্বাস, যাদের ডুয়েল মানে চরিত্র যাদের, তাদেরই বলা হয় মুনাফিক। এই মুনাফিক বিভিন্ন টাইপের আছে। আপনি শুধু ম্যাডাম ওই একা নয়, এরকম বহু ম্যাডাম রয়েছে, বিভিন্ন কায়দাটা ট্রান্সফার নিয়ে বাড়ির কাজে চলে এসছে, এখন বেশ সময় হাতে অগাধ পেয়ে যাচ্ছে। আগে 8-10 ঘন্টা জার্নি করে যখন মুর্শিদাবাদ নদিয়ায় চাকরি করতে যেত, তখন সময় পেত না, ওই সকালে ঘুম থেকে উঠে ট্রেনে, বেশিরভাগ সময়টা আসতেও ট্রেনে চলে যেত,
তাই ফোরামের বদনাম করার সময় পেত না। এখন তো ফোরামের দৌলতে ট্রান্সফার অনেকে এইচএম টেইমে বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে গেছে। এখন আপনাদের অগাধ টাইম, এখন ফোরামের বিরুদ্ধে ক টাকা দিয়ে স্লিপ দেখাবেন, এরকম 1000 টাকা স্লিপ আমার ঘরে দেখিয়ে দেবো। আমরা ব্যক্তিগতভাবে দিয়ে সংগঠন যেমন দাঁড় করেছিলাম, যে লড়াইটা করেছিল, ও টাকার হিসাব যদি দেওয়া হয়, সময় হিসাব যদি দেওয়া হয়, আপনি কোথায় চলে যাবেন। ওটা চ্যালেঞ্জ ফোরামের সাথে করতে আসবেন না, ক টাকা দিয়ে সামলাতে পারবেন না। আমরা যদি মুখ খুলি না, সামলাতে পারবেন না। সবাই তো আমরা মুখ খুলি না, তাই খুব ভেবেচিন্তে কথা বলুন। আর অনেক এইচএম রয়েছেন, অনেক টিআইসি রয়েছেন, কমিশনের মাধ্যমে তারা চাকরি পেয়েছেন, কমিশনের মাধ্যমে এইচএম হয়েছেন, টিআইসি হয়েছেন। তাদেরও বলে রাখি, আমরা করেছি, ওই এইচএম বা টিআইসির আমলে যদি কোনো কারণে তাদের তাদের হচ্ছে জ্ঞাতার্থে বলছি, তাদের যদি সজ্ঞানে যদি কোনো ভূতুরে নিয়োগ হয়ে থাকে, তারও সেই সমস্ত টিআইসি হেডমাস্টারও খবর আছে। আপনাদের লজ্জা করে না? সার্ভিস কমিশনের মাধ্যমে চাকরি পেয়ে এইচএম হয়ে টিআইসি হয়েছেন, এখন হয়তো যে কটা টাকার লোভে শিক্ষকতা করেন, ঘুরপথের টাকায় নিয়ে আমরা লজ্জা হওয়া দরকার। ওর থেকে আপনার রাস্তায় যে আলু পটল বেচে, ইমানদারির সাথে তার অনেক মূল্য বেশি। একটা শিক্ষক সরকারের বেতন পাচ্ছেন, তাও পোষাচ্ছে না। আর শিক্ষক হয়ে সমাজ বলছে কারোর কারিগর, সমাজের মেরুদণ্ড, সে ঘুরপথে কমিটির মাধ্যমে নিয়োগ করে পার্সেন্টেজ খাবে, হারামের ইনকামটা খাবে। এ হচ্ছে আবার শিক্ষক এইচএম বা টিআইসি, এরমও কিছু আছে। লজ্জা হওয়া দরকার। ওই চাকরি ছেড়ে দিয়ে ও রাতের মাটি বালির ব্যবসা করে বেড়ান, তাদের অনেক সম্মান আছে, তারা ব্যবসা করে খায়। বা আলু পটল বেচুন, বা করুন, ওর থেকে ওই মালগাড়ি ওয়াগেন ভেঙে বেড়ান, বেশি টাকা পাবেন। ওই একই ব্যাপার। ও ঘুরপথে শিক্ষকের মানে ওই ম্যানেজিং কমিটির মধ্যে নিয়োগ করে টাকা খাওয়ার থেকে নয়, ও দিনে ডাকাতি করুন, ব্যাংক ডাকাতি করুন, অনেক ওই একই ব্যাপার। ও ডাকাত, ও আপনি পাকা চিটিংবাজ। এইগুলোর আমরা পুরো যে সমস্ত টিআইসি বা এইচএম এর এতে হবে আর কি, মদতে যে সমস্ত ম্যানেজিং কমিটি রিক্রুটমেন্ট হবে, তারাও কেউ ছাড় পাবেন না। কি পরিস্থিতি হয় ভবিষ্যতে বুঝতে পারবে। আগামীতে আমাদের লড়াই যেভাবে চলছে নিশ্চয়ই চলবে। আপনাদের বারবার বলে আসছি, হয়তো অনেক বিষয় এড়িয়ে গেল, বা বহুক্ষণ বলাও হয়ে গেল। সকলকে ধন্যবাদ দিয়ে আপাতত লাইভ আজকে শেষ করলাম। সকলে ভালো থাকবে।